আমরা কথকতা। আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। আমাদের আজকের নিবেদন নারায়ণ সান্যালের পাষণ্ড পণ্ডিত। আজ শোনাব পঞ্চম পর্ব। বেদনাথ তারসে ছুটির দিন তো বটেই, তারপরে 3টি দিনও পণ্ডিত বিছানা ছেড়ে উঠতে পারলেন না। প্রচণ্ড জ্বর এসেছিল তার। চন্দ্রবাবু বুদ্ধি করে খুকুকে আটকে রেখেছিল তার বাসায়। বাপের ওই বিভৎস মুখ দেখলে বেচারি ভয়ে আঁতকে উঠত। হয়তো কতকগুলি কৈফিয়তের সম্মুখীন হতে হতো পণ্ডিতকে। কয়দিন সন্ধ্যার পর চন্দ্রবাবু একবার করে খোঁজ নিয়ে গেছেন। শূন্য ঘরে চৌকিতে শুয়ে কাতরাতে কাতরাতে তাঁর এই নূতন জীবনের নিঃসঙ্গতাকে পণ্ডিত যেন নিবিড় করে অনুভব করলেন। স্বাস্থ্য তার মোটামুটি ভালোই, তবু সামান্য জ্বরজারি হলে প্রতিমা তাকে যেন একেবারে আড়াল করে রাখত। সারা রাত বসে বসে হাওয়া করত অথবা মাথায় হাত বুলাত। অবশ্য এরকম প্রচণ্ডভাবে অসুস্থ তিনি কখনো হননি তার সংক্ষিপ্ত 7 বছরের বিবাহিত জীবনে। এবার তিনি পারতপক্ষে ঘর ছেড়ে উঠে বাইরে যাননি। রাত থাকতেই কান মাথা ঢেকে শৌচাগারে কাজ সেরে আসতেন। খুকু কেন নেই, পণ্ডিত কেন শুয়ে আছেন, সে প্রশ্ন অবশ্য কেউ জিজ্ঞেস করতে এলো না, এমনকি কাতুপুরি পর্যন্ত নয়। পুত্রবধূর শাসনের পরে সে খুকুর সম্বন্ধে যেন একটু নিস্পৃহ হয়ে পড়েছে। এবার অবশ্য শুধু সে কারণে সে এমন নির্লিপ্ত হয়ে পড়েনি। পাশের ঘরের 2-1টা টুকরো কথা কানে এসেছিল পণ্ডিতের। কাতুপুরি পাশের ঘরে কাতরায়, আজ বিছানায় শুয়ে পড়েছি বলেই এত বড় কথাটা তুমি বললে বৌমা? বেশ, তাই যেন হয়। এ অসুখ যেন আমার না সারে। এই ভগবান, বাসি মুখে জল দিইনি ঠাকুর, এবার তুমি দয়া করো, আমায় টেনে নাও তোমার কোলে। বেটা বউয়ের এই পিণ্ডি যেন আমার আর না গিলতে হয়। পণ্ডিত বুঝে নিয়েছেন পাশের ঘরে কাতুবুড়িও শয্যাশায়ী। না হলে সে অন্তত একবার এসে দাঁড়াতো, বলতো, হ্যাঁ রে, খুকিটা কই গেল? অথবা পণ্ডিতের চেহারাখানা দেখে আঁতকে উঠে বলতো, উমা, এমন দশা তোর করলো কোন সত্তুর? 4-5 দিন জ্বরভোগের পর সেদিন সকালে পণ্ডিত উঠে বসেছেন। প্রতিমার একখানা ছোট কাঠের হাত আয়না ছিল। ওইটে সামনে নিয়ে পণ্ডিত সপ্তাহে 2-3 দিন দাড়ি কামাতেন। সেই ছোট আয়নাটায় একবার নিজের মুখখানা দেখলেন। না, মুখের ফোলাগুলো অনেকটা কমে গেছে। এক মুখ দাড়ি গজিয়েছে একদিনে। তা হোক, ওটা থাক। আজ স্কুলে যেতে হবে। 3 দিন কামাই হয়ে গেল। দাড়ি কামালেই মুখের বিকৃতিটা আরও বেশি নজরে পড়বে। হয়তো কেউ প্রশ্ন করে বসতে পারে এ নিয়ে। কদিন প্রায় অনাহারেই কেটেছে। চন্দ্রবাবুকে দিয়ে 1 ছড়া পাকা কলা কিনে এনেছিলেন, তাতেই কদিন ক্ষুণ্ণিবৃত্তি করেছেন। আজ উনানে আগুন দিলেন। যা হোক, 2টি ফুটিয়ে মুখে দিতে হবে। আতপ চাল এখনও কিছুটা ঘরে আছে। বেতের টুকরিটায় গোটা 4 আলুও পড়ে আছে, সিদ্ধ করে নিলেই হবে। স্কুল ফেরত আজ খুকুকেও নিয়ে আসবেন এবং তারপর ভালো করে বাজার করবেন। কাল বরং 2-1 পদ তরকারি রাঁধবেন। দুধটা কদিন নেওয়া হয়নি। বিকালে ডিপোতে গিয়ে দুধও নিয়ে আসতে হবে। কদিন সন্ধ্যা আহ্নিক হয়নি। শুয়ে শুয়ে 10 বার করে গায়ত্রী মন্ত্র জপ করেছেন। উপায় কি? আতুরে নিয়ম নাস্তি। আজ ভালো করে আহ্নিক করলেন। গঙ্গাজল ছিলই ঘরে। আহারাদি সেরে উচ্ছিষ্ট ফেলে বাসন ধুয়ে ছাতিটি মাথায় দিয়ে বেশ কদিন পর আজ 3rd পণ্ডিত মশাই স্কুলের দিকে রওনা দিলেন। প্রথম ঘণ্টাতেই একাদশ শ্রেণীর সংস্কৃত ক্লাস। তার পূর্বে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একবার দেখা করা দরকার। চন্দ্রবাবু নিশ্চয়ই তাকে বলে রেখেছেন যে পণ্ডিত অসুস্থ, তবু প্রথমেই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একবার দেখা করা দরকার। স্কুল বসতে তখন মিনিট 10 বাকি আছে। হেডমাস্টার মশাই জগদানন্দবাবু বসে একখানা বাংলা সংবাদপত্র পড়ছিলেন। পাশেই অক্ষয়বাবু। পণ্ডিত ঘরে ঢুকে হাত তুলে নমস্কার করতে বললেন, কি হয়েছিল ন্যায়রত্ন মশাই? ইনফ্লুয়েঞ্জা? পণ্ডিত হ্যানার মধ্যে না গিয়ে বলেন, কদিন খুব ভুকে উঠলাম। নতুন ঠান্ডা পড়েছে তো, একটু সাবধানে থাকবেন। সাবধান পণ্ডিত যথেষ্টই আছেন, তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছিলেন। হঠাৎ জগদানন্দবাবু বলে ওঠেন, আচ্ছা পণ্ডিত মশাই, ব্রাহ্মণদের মধ্যে কি কন্যাপণ প্রথা প্রচলিত আছে? আমি তো জানতাম বরই বরং পণ দাবি করে। হঠাৎ এই প্রশ্ন কেন উঠল বুঝে উঠতে পারলেন না পণ্ডিত। তাঁর সেই অবাক দৃষ্টির প্রত্যুত্তরে জগদানন্দবাবু হাতের খবরের কাগজখানা ওর দিকে বাড়িয়ে ধরে বললেন, পড়ে দেখুন।
চিহ্নিত অংশটা পড়তে গিয়ে পণ্ডিতের হাত পা অবশ হয়ে এলো। বর্ধমানে নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, সম্প্রতি দেবীপুর অঞ্চলে একটি কৌতুককর ঘটনা ঘটেছে। চণ্ডীগড় গ্রামে একজন 70 বছরের বিয়ে পাগলা বুড়ো স্থানীয় একটি অষ্টাদশীকে বিয়ে করতে এসেছিলেন। বিয়ে পাগলা বুড়োটি ব্রাহ্মণ এবং প্রচুর কন্যাপণের লোভ দেখিয়ে কনে পিতাকে এই অন্যায় কাজে প্রবৃত্ত করেন। সংবাদদাতা আরও বলেছেন, বৃদ্ধের সন্তানাদি আছে এবং তার শেষ পত্নীর মৃত্যু হয়েছে মাত্র পক্ষকাল পূর্বে। গ্রামের যুবশক্তি এই গোপন সংবাদ সংগ্রহ করে কন্যাটিকে উদ্ধার করে। বিয়ে পাগলা বুড়োর লাঞ্ছনার আর অবধি থাকে না। প্রাণ নিয়ে সে কোনো ক্রমে পালিয়ে বাঁচে। ন্যায়রত্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে থাকেন সেই অঘ্রাণের সকালে। জগদানন্দবাবু কি সব কথা জানতে পেরেছেন? কিন্তু কিভাবে তা সম্ভব? চন্দ্রবাবু কিছুতেই এটা প্রকাশ হতে দেবেন না। তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে খবরটা পড়তে যতক্ষণ লাগা উচিত তারপরেও পণ্ডিত মুখ তুলছেন না দেখে হেডমাস্টার মশাই বলেন, আমার ধারণা ছিল ব্রাহ্মণদের মধ্যে কন্যাপণ প্রচলিত নেই, বরং বরপণই দিতে হয়, তাই না? পণ্ডিত কোনো ক্রমে বলে, আগে হ্যাঁ। তাহলে এখানে কন্যাপণের কথা লিখেছে কেন? পণ্ডিত নিরুত্তর। জগদানন্দবাবু বলেন, এই 20 শতাব্দীতেও এমন একটা কাণ্ড ঘটতে পারে এটা আমার বিশ্বাস হয় না। বৃদ্ধকে জীবিত ফিরতে দেওয়া উচিত হয়নি ওদের। সে হয়তো এতক্ষণে অন্য কোথাও বিয়ে করতে ছুটেছে। অক্ষয়বাবু বলেন, একটা কথার কিন্তু উল্লেখ নেই। মেয়েটির কি হলো? উৎসাহী যুবকদের মধ্যে কেউ যদি অগ্রসর হয়ে ওই লগ্নেই মেয়েটাকে বিবাহ করত, তাহলেই ওই নাটকটাকে সর্বাঙ্গ সুন্দর বলা চলত। ঢং ঢং করে ঘণ্টা পড়ে যাওয়ায় পণ্ডিত পালাবার একটা সুযোগ পেলেন। ঈশ্বর রক্ষা করেছেন। সংবাদরা ওরা জানেন না সংবাদপত্রটা তার কাছেই মেলে ধরাটা এই যাকে বলে কাকতালীয় ঘটনা। তাই রেজিস্টার, চক আর ডাস্টার নিয়ে পণ্ডিত মশাই একাদশ শ্রেণীর দিকে রওনা দিলেন। বসো বসো, তোমরা আসন গ্রহণ করো। বলতে বলতে তিনি গিয়ে বসলেন নিজ আসনে। রেজিস্টার খাতা খুলে নাম ডাকতে যাবেন, তার আগেই একটি ছেলে বলে ওঠে, আপনার অসুখ করেছিল স্যার? হ্যাঁ বাবা। কি অসুখ স্যার? ওসব কথা থাক শুনি। কুশলাদির প্রশ্ন ক্লাসের পরে হবে। এরপর তিনি রোল কলে মনোনিবেশ করেন। কিন্তু বারে বারে মনে হচ্ছে ছেলেদের মধ্যে একটা চাপা হাসির স্রোত বয়ে যাচ্ছে। যতবার উনি খাতায় দৃষ্টি নামিয়ে আনছেন ততবারই ওরা চঞ্চল হয়ে উঠছে আর মুখ তুললেই ভালো ছেলের মতো চুপচাপ বসে থাকছে। রোল কল শেষ হলো। পণ্ডিত বললেন, এসো আমরা প্রার্থনা করি। যারা ব্রাহ্মণ এবং যাদের উপনয়ন হয়েছে তারা ওং বলবে, অপরাপর সকলে নম বলবে। নাও বলো। হাত দুটি জোর করে পণ্ডিত উঠে দাঁড়ান। নিমিলিত নেত্রে বলেন, ওং সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। অর্থাৎ ব্রহ্ম আমাদের গুরু শিষ্য উভয়কেই সমভাবে রক্ষা করুন, উভয়কে তুল্যভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন উভয়ই সমানভাবে সামর্থ্য অর্জন করতে সক্ষম হই। বলো, তৈজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। অর্থ বুঝলে? নো যুক্ত অবধিতম যুক্ত অস্তু হল গিয়ে নাবধিতমস্তু, অর্থাৎ কিনা আমাদের উভয়ের অধীত বিদ্যা তেজস্বী হোক। এবং শেষ প্রার্থনা মা বিদ্বিষাবহৈ, যার অর্থ আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, আমরা যেন অসূয়ামুক্ত হয়ে থাকতে পারি। বলো, ওং শান্তি শান্তি শান্তি। কোথাও কিছু নেই, ক্লাস শুদ্ধ ছেলে হো হো করে অট্টহাস্যে ফেটে পড়ে। পণ্ডিত স্তম্ভিত হয়ে যান। এর মানে কি? মর্মান্তিক ক্রোধে গর্জন করে ওঠেন, হাস্য কিসের? কে হাসছে? পিছনের বেঞ্চি থেকে মুখ লুকিয়ে একটি ছেলে বলে ওঠে, শান্তি কার নাম পণ্ডিত মশাই? শান্তি কার নাম? এ প্রশ্নের অর্থ পণ্ডিত মশাই মনে করতে পারেন না। গত বৎসর শান্তিপ্রকাশ ঘোষ নামে একজন বিটি টিচার কমাস এই স্কুলে পড়িয়েছিলেন। এছাড়া শান্তি নামের আর কোনো ভদ্রলোককে তো মনে পড়ছে না। পণ্ডিতের ধমকে হাসিটা থেমেছে, কিন্তু চক্করিটা হাতে নিয়ে যেই তিনি বোর্ডের দিকে ফিরে দাঁড়িয়েছেন অমনি উচ্ছ্বসিত হাসির দমকে ছেলেরা আবার যেন ফেটে পড়ল। বোর্ডের দিকে তাকিয়ে পণ্ডিত বুঝতে পারেন ওদের ওই পৈশাচিক হাসির উৎস কোথায়। কালো বোর্ডের সমস্তটা জুড়ে একটা ব্যঙ্গচিত্র আঁকা। তালগাছের মতো দীর্ঘ শীর্ণকায় একটি বর এবং ক্ষুদ্রকায় একটি কোণে,
কনের মাথায় মুকুট, কিন্তু বরের টোপরটা হাতে ধরা আছে। না হলে চিত্রকারের অসুবিধা হতো কদম ফুল ছাঁট চুলের ওপর খাড়া হয়ে থাকা অর্কফলাটি আঁকতে। বরের পায়ে বিদ্যাসাগরী চটি, ধুতি হাঁটু পর্যন্ত। ব্যঙ্গচিত্রের বক্তব্য বুঝতে কোনো অসুবিধা হয় না। তবু চিত্রকার বরের নিচে লিখেছে পাষণ্ড পণ্ডিত এবং কনের নিচে লিখেছে ওং শান্তি। পণ্ডিতের মুখটা ছেলেরা দেখতে পাচ্ছে না। তিনি আর ক্লাসের দিকে মুখ ফেরাননি। তাঁর পিঠের ওপর তীক্ষ্ণ তীব্র হাসির স্বরাঘাত হয়ে চলেছে। পিতামহ ভীষ্মের মতো সে স্বরাঘাতের যন্ত্রণা সহ্য করছেন পণ্ডিত। পৌত্রের বয়সী তার শিষ্যকুল পৈশাচিক উল্লাসে আজ পিতামহ ভীষ্মকে সরসজ্জায় শায়িত করতে চায়। কলিযুগের ভীষ্মের ইচ্ছা মৃত্যু নেই, না হলে ছাত্রদের দিকে তিনি আর মুখখানা ফেরাতেন না, ইচ্ছা মৃত্যুকেই বরণ করে নিতেন। উনি মুখ ফেরাচ্ছেন না, আপত্তি জানাচ্ছেন না দেখে ছেলেরা সাহস পেয়ে দ্বিগুণ জোরে হেসে ওঠে। আপনার টিকি কেউ উপড়ে নিল স্যার? পাশের ঘরে ক্লাস নিচ্ছিলেন চন্দ্রবাবু। বিরক্ত হয়ে তিনি উঠে এলেন এ ঘরে। ইউ বয়েস, এত হাস্য কেন তোমরা? ক্লাসে টিচার নেই? বলেই তার দৃষ্টি পড়ে কালো বোর্ডটার উপর। নিজেও হেসে ফেললেন তিনি। তারপর বহু কষ্টে হাস্য সংবরণ করে ঘুরে দাঁড়িয়ে দেখতে পেলেন পণ্ডিতকে। দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এবারে এদিকে ফিরলেন। চন্দ্রবাবু লজ্জা পেলেন। পণ্ডিতের দু চোখে নেমেছে শ্রাবণের ধারা। চন্দ্রবাবু বিবাহ বাসর থেকে পালিয়ে এসেছিলেন, তিনি জানতে পারেননি। কিন্তু জগদীশ্বর জানেন, চণ্ডীগড়ে ছাদনাতলায় নির্মমভাবে দৈহিক নির্যাতন সহ্য করেছেন পণ্ডিত মাথা খাড়া রেখে। রক্ত ঝরেছে তার মুখ দিয়ে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জল ঝরেনি। সেই মানুষটা এখন ঝরঝর করে কেঁদে ফেললেন। পুত্রসম ছাত্রদের কাছে এই অপমানে তার এতদিনের স্বপ্নটাই যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এইমাত্রই না তিনি বলেছিলেন মা বিদ্বে সাহভাই। পাঞ্জাবির হাতায় চোখ দুটো মুছে নিয়ে ব্রাহ্মণ একবার চন্দ্রবাবুর দিকে তাকালেন। চন্দ্রবাবু আপ্রাণ প্রচেষ্টাতেও হাস্য সংবরণ করতে পারলেন না। পণ্ডিতের ঠোঁট দুটি নড়ে উঠল, কিন্তু দেবীগড় স্টেশনেও যেমন দৈহিক যন্ত্রণায় বাক্যস্ফূর্তি হয়নি, এবারও তেমন কোনো কথা বলতে পারলেন না মানসিক যন্ত্রণায়। রেজিস্টার খাতাখানা তুলে নিয়ে পিরিয়ড শেষ না হতেই পণ্ডিত ক্লাস ছেড়ে চলে গেলেন, কিন্তু চৌকাঠের বাইরে পা দিয়েই আবার ফিরে এলেন। এগিয়ে গেলেন বোর্ডের দিকে। না, ডাস্টার দিয়ে ছবিখানা মুছে দিতে যাননি, শুধু পাষণ্ড শব্দটার তালব্যস্যটাকে কেটে লিখলেন মূর্ধন্যস্য। তারপর মাথা নিচু করেই বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। অফিস ঘরের সামনেই মুখোমুখি দেখা হলো হেডমাস্টার মশাইয়ের সঙ্গে। থমকে দাঁড়িয়ে পড়লেন জগদানন্দবাবু। মর্মান্তিক একটা দৃষ্টি ন্যায়রত্নের দিকে নিক্ষেপ করে বললেন, আপনি? ছি! সোজা গিয়ে উঠলেন চন্দ্রবাবুর বাড়ি। খুকুকে নিয়ে কালীঘাটের সেই বস্তির ঘরখানাতে ফিরে এলেন। চন্দ্রবাবুই ছিলেন এ কলকাতা শহরে তার একমাত্র বন্ধু। মর্মান্তিক অপমানের মধ্যে দিয়ে আজ তাকেও হারালেন। এ শহরের সঙ্গে আর কোনো আন্তরিক বন্ধন রইল না। এদিক থেকে যতীন মাতাল বরং ভালো। সে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা মদের ঝোঁকে, সজ্ঞানে নয়। দিনের যতীন আর রাতের যতীন দুটি পৃথক সত্তা। কালীতারা কেবিনে সে ছুটে আসতো শুধুমাত্র মদের আকর্ষণে নয়, ঐশ্বর্যের বিকর্ষণে। আর তাই সে কালীতারা কেবিনে ঠোকর খেয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছত খুকুর খেলা ঘরে। পণ্ডিতের হেসেলে কাঁচকলা সিদ্ধ ভাতের প্রতি আগ্রহ ছিল তার। ইউরোপ খণ্ডের ঘরানা ঘরের ছেলেমেয়েরা একদিন মুখহাসের আড়ালে আভিজাত্যকে অস্বীকার করে কার্নিভালে যোগ দিত, আপামর জনসাধারণের আনন্দ বেদনার ভাগিদার হতে চাইত। যতীনও তেমনি মদের আড়ালে নিজেকে ডুবিয়ে দেওয়ার জন্যই এ পাড়ায় আসত। কিন্তু চন্দ্রবাবু তো সে জাতের মানুষ নন। তিনি পণ্ডিতকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মদের ঝোঁকে নয়। তিনি জানতেন এ কথা প্রকাশ পাওয়ায় তার বন্ধুর কি মর্মান্তিক পরিণাম হবে। শুধুমাত্র একটু কৌতুকের লোভে, একটু মজাদার গল্প রসিয়ে রসিয়ে বলতে পারার লোভে তিনি ন্যায়রত্নের উঁচু মাথাটা পাঁকের মধ্যে চেপে ধরলেন। আদর্শ ছাত্র গড়ার স্বপ্নটা পরিণত হলো একটা প্রকাণ্ড প্রহসনে। প্রশান্ত পণ্ডিত প্রতিষ্ঠিত হলেন সত্যি পাষণ্ড পণ্ডিত রূপে। রাত্রে খুকুকে বুকের মধ্যে টেনে নিয়ে বৃদ্ধ বললেন, মামনি, তো যতীন কাকু ঠিকই বলতো রে। এই কলকাতা শহরটা সর্বময় বিষাক্ত ঘা। এখানে থাকলে আমাদের দেহেও সেই বিষক্রিয়া সংক্রামিত হবে। চল মা, আমরা এখান থেকে চলে যাই।
বড় বড় দুটি চোখ মেলে খুকু বললে, কোথায় যাব বাবা? মায়ের কাছে? মায়ের কাছে? এই কথাটা তো এতদিন মনে হয়নি। তাহলে সব জ্বালা জুড়ায় বটে। কিন্তু না, তা তিনি মেনে নিতে পারেন না। তাহলে যে স্বীকার করে নিতে হয় এই দিন দুনিয়ার মালিকও একজন পাষণ্ড। স্বীকার করে নিতে হয় তাঁর এই সৃষ্টি ব্যর্থ। তা কি কখনো হয়? এই কলকাতা শহরটাকে দিয়েই তিনি কেন বিচার করবেন অমন সর্বশক্তিমান বিশ্ব নিয়ন্তার এই ব্রহ্মাণ্ড সৃষ্টি? কালো হিয়ং নিরবধি বিপুলা চ পৃথ্বী। কাল অনন্ত, পৃথিবীও বিপুলা। এই দেশে এই কালে তিনি উপহাসাস্পদ হয়েছেন। তার স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে। কিন্তু এটাই কখনো শেষ কথা হতে পারে না। এখানে না হয় নাই হলো, শান্তির রাজ্য নিশ্চয় কোথাও আছে। সেখানকার মানুষ এমন ভুল বিচার করবে না। তার মূল সমস্যাটা সহানুভূতির সঙ্গে যাচাই করবে, তাকে পথের সন্ধান দেবে। হাত ধরে তাকে সাহায্য করতে যদি এগিয়ে আসতে নাও পারে, তবু উপহাস করবে না। এত সহজেই কেন পরাজয় মেনে নেবেন পণ্ডিত? তিনি তো দুঃখবাদী নন, তিনি যে আনন্দের অভিসারী। তিনি কাকে ভয় করবেন? দৈহিক পীড়নকে, অসম্মানকে, অপমানকে? না। আনন্দং ব্রহ্মাণ বিদ্যান্ন বিভেতি কদাচন বিভেতি কুতশ্চন। তিনি যে সেই আনন্দ স্বরূপকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছেন। কার ভয় তিনি আত্মবিনাশের পথে যাবেন? বলো না বাবা, মায়ের কাছে? না মামনি, আমরা স্বগ্রামে ফিরে যাব। সেটা কি বাবা? আমাদের দেশ। এই যে মা গঙ্গা আছেন না, এই মা গঙ্গা দক্ষিণাভিমুখে প্রবাহিত হয়ে অন্তিমে সমুদ্রে গিয়ে মিশেছেন। সেদিকেই যাব আমরা। আমাদের গ্রামের নাম সোনার গাঁ। সত্যি সেটা সোনার দেশ মামনি। এরকম পুঁতিগন্ধময় শহর নয়। সেখানে দিগন্ত অনুসারী উদার প্রান্তর, কনকবর্ণ ধান্য ক্ষেত্র। সেখানে কত রকম পাখি, কত পুষ্প, বৃক্ষের কত ফল। সেখানকার মানুষও উদার, সহৃদয়। সব কথা খুকু বুঝতে পারে না, আর বাপের সব কথা কবেই বা বুঝেছে খুকু? তবে এটুকু বুঝতে পারে, সেটা এই বস্তির চেয়ে অনেক ভালো একটা জায়গা। সাগ্রহে বলে, কবে যাব বাবা? কল্ল প্রভাতেই যাব রে। এ ঘর তালাবন্ধ করে রেখে যাব। ভবিষ্যতে কোনো একদিন এসে যাবতীয় বিলি ব্যবস্থা করে যাব। হ্যাঁ, এই সকালেই এই ঘিঞ্জি পচা শহরটা ত্যাগ করে যাবেন। এখানে আর নয়, আর একদিনও নয়। চন্দ্রবাবু অথবা অক্ষয়বাবুরা খোঁজ খবর নিতে আসার আগেই যাবেন। সোনারগাঁয়ে পৌঁছে এখানকার স্কুলে একটি পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এ মাসের ঘর ভাড়া দেওয়াই আছে। দরকার হলে পরের মাসের ভাড়া মানি অর্ডার যোগে পাঠিয়ে দেবেন। আর সুযোগ সুবিধা হলে এ মাসের মধ্যেই আর একদিন এসে সব বিলি ব্যবস্থা করে যাবেন। থাকার মধ্যে তো আছেন খানকয় পুঁথি আর গ্রন্থ, তা তো নিয়েই যাবেন। আর আছে কিছু তৈজস, তাও নিয়ে যেতে হবে। চৌকিটা দিয়ে যাবেন কাতুবুড়িকে। আহা বেচারি, এবাতে পঙ্গু দেহটা নিয়ে মাটিতে শোয়ে। খুকু বলে, সেই বেশ ভালো বাবা, এই জায়গাটা পচা। হ্যাঁ, আমারও এখানে ভালো লাগে না। এই বেশ ভালো হলো। কল্ল প্রাতেই আমরা স্বগ্রামে ফিরে যাব। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। বাবার বুকে মুখ গুজে খুকু চুপ করে শোয়। পণ্ডিতের মাথায় তখন নানান চিন্তা। অনেকক্ষণ পর আবার মুখ তুলে খুকু বলে, নতুন মা কেন এলেন না বাবা? কি জবাব দেবেন ভেবে পান না। তারপর মৃদু হেসে বলেন, নতুন মা আমাকে পছন্দ করলেন না মামনি। কেন বাবা, তুমি বুড়ো বলে? হ্যাঁ মামনি, আমি বৃদ্ধ, সেই জন্য। বুড়ো হওয়া বুঝি দোষের? না মা, জরা বার্ধক্য মানুষের অনিবার্য পরিণাম, অপরাধ নয়। তাহলে তোমাকে ওরা অমন করে মারল কেন? চমকে ওঠেন বৃদ্ধ। মারল? কে মারল? কাকে মারল? খুকু হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ফেলে। বাপের পাঁজরা সর্বস্ব বুকে মুখ গুঁজে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমি জানি, সব জানি। পণ্ডিত কেমন যেন অসাড় হয়ে গেলেন। অনেকক্ষণ পর খুকুর কান্নার বেগ একটু কমে এলে বললেন, কে বলেছে তোমাকে? ন্যাড়াদা।
ন্যাড়া চন্দ্রবাবুর ছেলে। কেমন যেন কুঁকড়ে গেলেন পণ্ডিত। এবার কি তাকে মামুনির কাছে উপহাসাস্পদ হতে হবে? ভয় ভয় বললেন, ন্যাড়া কি বলেছে? আমাকে কেউ মেরেছে? ঝাঁকড়া চুলো মাথাটা নেড়ে খুকু বলল, হুঁ। কে মেরেছে? নতুন মারা। আচ্ছা বাবা, ধোলাই কাকে বলে? পণ্ডিত বলতে যাচ্ছিলেন কাপড় কাচাকে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন সেই অর্থে শব্দটি ব্যবহৃত হতে শোনেনি খুকু। তাকে নিরুত্তর দেখে খুকু অন্য প্রসঙ্গে চলে যায়। বলে, বুড়ো হওয়ার যদি দোষের নয়, তবে ওরা তোমার দাঁত কেন ভেঙে দিল? তোমার টিকি কেন ছিঁড়ে নিল? উদ্গত অশ্রুকে দমন করে পণ্ডিত চুপ করে পড়ে থাকেন। কি জবাব দেবেন ওই অবোধ আত্মজাকে? কেমন করে কন্যাকে বোঝাবেন কোন অপরাধে তাকে এভাবে নিগৃহীত হতে হয়েছে? কেমন করে স্বীকার করবেন সে লজ্জার কথা? খুকু কুণ্ঠিত স্বরে বললে, তুমি বুঝি দুষ্টুমি করেছিলে বাবা? হঠাৎ হাঁ হাঁ করে কেঁদে ফেলেন বৃদ্ধ। সবলে খুকুকে বুকে জড়িয়ে ধরে বলেন, না রে না, জ্ঞান তো ধর্ম তো কোনো দুষ্টামি আমি করি নাই। আজ তুই অনেক কথাই বুঝবি না মামুনি। বড় হয়ে যখন এসব কথা মনে পড়বে, তখন একটু বিশ্বাস রাখিস, তোর পিতা জ্ঞান তো কোনো অন্যায় করে নাই, পাপাচার করে নাই। তবে হ্যাঁ, তোর কাছে স্বীকার করছি মারে, ভুল আমি করেছিলাম। হ্যাঁ, ভুল, মর্মান্তিক ভ্রান্তি হয়েছিল আমার। খুকুবোধ করি ওই মারে সম্বোধনটায় সত্যিই মা হয়ে যায়। বাপের পাজর সর্বস্ব আলিঙ্গন থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করে নেয়। তার ছোট্ট ফ্রকের একটি প্রান্ত দিয়ে বৃদ্ধ বাপের কোটরগত চোখ দুটি মুছিয়ে দিয়ে বলে, বুঝেছি, আর তাহলে কখনো ভুল করো না বাবা, কেমন? বৃদ্ধ নৈয়ায়িক ওই ছোট্ট মানব শিশুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। রুদ্ধকণ্ঠে বললেন, ঠিক বলেছিস মা, না রে, আরে ভুল করব না কখনো। সাক্ষী থাকলো ভাঙা জানলা দিয়ে উঁকি মারা ওই উজ্জ্বল একটি তারা। এরপর দীর্ঘ 5 বছর কেটে গেছে। কালীঘাট বস্তির সেই এক কামরা ঘরে এখন অন্য ভাড়াটিয়ার বাস। কালীতারা কেবিনের চট ফেলা আধো অন্ধকারে ইটের ওপর বসে মাটির ভারে অমৃত আস্বাদন করতে যতীন সাধুকা আজও আসে কিনা জানা নেই। গোপাল নেপাল এখনও আছে তাদের ঘর দুখানায়, তবে কাতবুড়ি অনেকদিন হলো গঙ্গা যাত্রা করেছে। গোপাল নেপালদের ঘরে খুঁজলে পাষণ্ড পণ্ডিতের সেই চৌকিখানা আজও দেখতে পাওয়া যাবে। সেটা এখন নেপাল সস্ত্রীক শোয়ে। দুর্ভাগ্য কাত্যায়নীর, জীবনের শেষ কটা দিনও তাকে মাটিতে শুতে হয়েছে। চৌকিখানা ওদের সংসারে এসে পড়ার পরেও বুড়ি কাত্যায়নী চৌকিতে শোবে, আর তার রোজগেরে সোনার চাঁদ ছেলেরা মাটিতে পড়ে থাকবে, এত বড় অসৈরণ সহ্য হয়নি বুড়ির পুত্রবধূর। চৌকিটা ওদের সংসারে কেমনভাবে এসেছিল সে কথা আজ আর কারও মনে নেই। ও পাড়ায় পাষণ্ড পণ্ডিতের নামও কেউ উচ্চারণ করে না। কালীঘাটের সেই খোলার বস্তিতে আজ পাষণ্ড পণ্ডিতের চিহ্ন নিঃশেষে মুছে গেছে। ভুলে গেছে চেতলা স্কুলের ছাত্ররাও। তা তো যাবেই। এখন যারা উঁচু ক্লাসে উঠেছে তারা নেহাত নাবালিক ছিল তখন। তখন যারা পড়তো তারা কেউ কলেজে পড়ছে, কেউ চাকরি বাকরি করে। তবে কখনো কখনো টিচার্স রুমে পণ্ডিতের নামটা উঠে পড়ে। মৌলভী সাহেব অবসর নিয়েছেন, তা নিন। অক্ষয়বাবু, চন্দ্রবাবু, ড্রয়িং মাস্টার মশাই এবং জগদানন্দবাবু এখনও আছেন। অক্ষয়বাবু হয়তো বলে বসেন, যাই বলুন, ছেলেরা কিন্তু ভট্টাচার্য মশাইয়ের নামটা জবর দিয়েছিল। লোকটা ছিল সত্যি একটা পাষণ্ড। জগদানন্দবাবু বলেন, চন্দ্রকান্তবাবুকেও সম্পূর্ণ নির্দোষ বলা যায় না, তিনি তো বুড়োকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। চন্দ্রবাবু বলেন, কি করব স্যার, পণ্ডিত যেভাবে আমার হাতে পায়ে ধরে পড়েছিল অস্বীকার করতে পারিনি। দোষ চন্দ্রবাবুর নয়। দীর্ঘ 5 বছর ধরে পণ্ডিতের অনুপস্থিতিতে এ প্রসঙ্গ বারবার উঠেছে। আত্মপক্ষ সমর্থন করতে কোন সুদূর অতীতে ওই মিথ্যে কৈফিয়তটুকুকে আঁকড়ে ধরেছিলেন তা আজ তার মনেই নেই। হয়তো প্রথমবার এমন জলজ্যান্ত মিথ্যে কথা বলতে সংকোচ হয়েছিল। তারপর বারবার একই মিথ্যে কৈফিয়ত দাখিল করতে করতে সেই সংকোচের বাধাটা মোলায়েম হয়ে এসেছে। এখন উনি নিজেই বিশ্বাস করেন ওই কৈফিয়ত। তার বক্তব্যের মধ্যে যে মিথ্যের খাদ এককালে মিশিয়েছিলেন
সেটা বেমালুম নিজেই ভুলে গেছেন। এমনই হয়। বিবেককে তো আমরা এভাবেই তালিম দিই। আত্মপক্ষ সমর্থনের সওয়াল যখন করি তখন সজ্ঞানে মিথ্যে বলি না, নিজের গড়া মিথ্যেকে নিজেই বিশ্বাস করি। জগদানন্দবাবু বলেন, যাক, শাস্ত্রীয় ভদ্রলোক বড় কম পাননি, মারধর তো যথেষ্টই হয়েছিল, চাকরিটাও গেল। কেউ তার খবর রাখেন? শুনেছিলাম জয়নগরের ওদিকে কোথায় যেন তার দেশ। বেঁচে আছেন ভদ্রলোক? অক্ষয়বাবু বলেন, না, ইদানিং আর কোনো খবর পাইনি। মৌলভী সাহেবকে লেখা তার সেই চিঠিখানার কথা তো জানেনি। হ্যাঁ, সে তো 5 বছর আগেকার কথা। তারপর আর কোনো কথা নেই। চন্দ্রবাবু বলেন, যাই বলুন, লোকটা খাঁটি হিন্দু ছিল না। আমরা না হয় তুচ্ছ মানুষ, অন্তত হেডমাস্টার মশাইকেও চিঠিখানা লিখতে পারত সে। মৌলভী সাহেব হাজার হোক বিধর্মী। অক্ষয়বাবু বলেন, শুধু আমাদের অপমান করতেই প্রশান্তবাবু মৌলভী সাহেবকে চিঠি লিখেছিলেন। কিন্তু না, ঈশ্বর জানেন, পাষণ্ড পণ্ডিত কাউকে অপমান করার জন্য মৌলভী সাহেবকে পত্র লেখেননি। কারো প্রতি কোনো অসূয়া নিয়ে, বিদ্বেষ নিয়ে তিনি স্কুল ত্যাগ করে যাননি। এই স্কুল বাড়িতে দীর্ঘ 15 বছর ধরে বহু জাতের প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন পণ্ডিত, কিন্তু তার শেষ মন্ত্রটি ছিল মা বিদ্বেষাবহেই। সে মন্ত্র তিনি অন্তর থেকে গ্রহণ করেছিলেন। কারো প্রতি কোনো বিদ্বেষ তিনি রাখেননি মনের কোণে। ওই বিধর্মী সহকর্মীর কাছে কেন তিনি চিঠি লিখেছিলেন, তাই যদি এরা বুঝতে পারবেন, তাহলে আর পণ্ডিতকে সব ছেড়ে চলে যেতে হবে কেন? দীর্ঘ 5 বছর আগে একজন পত্রবাহকের হাতে প্রশান্ত ভট্টাচার্য একটা পত্র পাঠিয়েছিলেন চিতলা স্কুলের মৌলভী সাহেবকে। খামের ভিতর একটি চাবিও ছিল। প্রশান্তবাবু লিখেছেন, মহিমার্ণ বেশু। মৌলভী সাহেব, বন্ধুত্বের দাবিতে কয়েকটি কার্যের দায়িত্ব আপনার উপর অর্পণ করিতেছি। কলিকাতার লক্ষ লক্ষ মানুষের ভিতর কেন আপনাকেই এই কার্যের জন্য নিয়োজিত করলাম, এ প্রশ্ন আপনার অন্তরে জাগিতে পারে। আপনাদের ওই শহরে ঈশ্বর বিশ্বাসী ধর্মপরায়ণ খুব বেশি মানুষের সংস্পর্শে আসিবার সৌভাগ্য আমার ঘটে নাই। আমি লক্ষ্য করিয়াছি আপনার অন্তঃকরণ আপনার শ্মশ্রুর মতোই শুভ্র। প্রথমত, এই পত্রের সহিত একটি পদত্যাগপত্র পাঠাইতেছি। এটি স্কুল কর্তৃপক্ষের হস্তে সমর্পণ করিবেন। আমার সামান্য কিছু বেতন হয়তো প্রাপ্য আছে, সেটি দুস্থ ছাত্রদের জন্য আমরা যে সাহায্য ভাণ্ডার খুলিয়াছিলাম সেই খাতে জমা দিবার ব্যবস্থা করিবেন। দ্বিতীয়ত, যে কুঞ্চিকা পাঠাইলাম তাহা মতি ও কালীঘাট বাটির। দ্বার উন্মোচন করিলে আমার গৃহে একটি চৌকি এবং একটি কম্বল দেখিতে পাইবেন। আমার প্রাক্তন প্রতিবেশী শ্রীমান গোপাল ও নেপালের জননী শ্রীযুক্তা কাত্যায়নী দেবীকে ওই দুটি আমার নাম করিয়া দেবেন। গৃহে 2-1টি কলাইয়ের থালা, গ্লাস, কৌটা ইত্যাদি থাকিতে পারে, তাহা ওই বস্তির দিন দুঃখীকে বিলাইয়া দিবেন। দ্বারের পার্শ্বে বালগোপালের একটি ফ্রেমে বাঁধানো চিত্র দেখিতে পাইবেন, সেটি নেপাল অথবা গোপালকে খুলিয়ে লইতে বলিবেন, তাহাও কাত্যায়নী দেবীকে দিবেন। আপনি নিজে চিত্রটি স্পর্শ করিবেন না। তৃতীয়ত, ওই গৃহের অধিকার বস্তির মালিক শ্রী বৈকুণ্ঠ চৌধুরীকে বুঝাইয়া দিবেন। ভাড়া সম্পূর্ণ দেওয়া আছে। ঘরের তালাটি মজবুত। আমার স্বর্গগতা স্ত্রী সেটি শখ করিয়া ক্রয় করিয়াছিলেন। আপনি এটি গ্রহণ করিলে এবং ব্যবহার করিলে সুখী হব। খোদা তালা আপনার মঙ্গল করুন। নমস্কারান্তে ইতি শুভার্থী শ্রী প্রশান্ত কুমার দেব শর্মণা। মৌলভী সাহেব বন্ধুর প্রত্যেকটি অনুরোধ বর্ণে বর্ণে পালন করেছিলেন। প্রশান্ত ভট্টাচার্য সোনার গাঁয়েই আছেন, আরও বৃদ্ধ হয়ে পড়েছেন। 52 বৎসর বয়স হল তাঁর। তা হোক, এখন তিনি সুখী। 3 কোঠার ভিটে ছিল একসময়। সম্মুখের উত্তরমুখী মণ্ডপটা তো আবার ছিল 8 চালা। সেটা ভেঙে পড়েছিল পণ্ডিত ফিরে আসার পূর্বেই। পূবদুয়ারি ঘরখানা তো তার আগেই গেছে। অবশিষ্ট ছিল একমাত্র দক্ষিণ দুয়ারি চালখানা। গ্রামবাসীদের সহযোগিতায় সেটাই আবার খাড়া করে তুলেছেন। চালটায় আর কিছু ছিল না, আবার নতুন করে ছাউনি করতে হলো। দেওয়ালগুলি অবশ্য অক্ষতই ছিল। জানলা 2-1টি পাল্লাও তৈরি করাতে হলো গ্রামের ছুতোরের সাহায্যে। আগাছার জঙ্গল সব সাফ করালেন। বেল আর নিম গাছ দুটো কাটেননি, বেশ বড় হয়ে উঠেছে ইতিমধ্যে। বেড়ার ধার দিয়ে কলা, পেঁপে আর নারকোলের গাছ লাগিয়েছেন।
নারকোল এই অঞ্চলে ভালোই হয়। এই বৎসরই প্রথম ফল ধরেছে গাছে। ভিটে সংলগ্ন জমিও কম নয়, বিঘা 1.5 এক হাতে খুরপি চালিয়ে এতখানি জমি কবজা করা যায় না, অথচ লাঙল চালাতেও অসুবিধা। ওই 1.5 বিঘের মধ্যেই আছে ঘরটা, তুলসী মঞ্চ, কলমের গাছ, ফলে লাঙল ঘোরাতে অসুবিধা হয়। তাই মাঝে মাঝে জন্মজুর লাগান, মাটি কোপাতে, নিড়েন দিতে, খরার সময় জল দিতেও। ফসল মন্দ হয় না। গত বৎসর তো তার ফুলকপি স্থানীয় প্রদর্শনীতে পুরস্কৃত পর্যন্ত হয়েছে। বিডিও অফিস থেকে সার নিয়ে আসেন, বীজ নিয়ে আসেন, পোকামাকড় মারার ঔষধও নিয়ে আসেন। সংসারের জন্য যেটুকু প্রয়োজন তা রেখে বাকিটা ওই মুনিশকে দিয়ে হাটে পাঠান। পাইকার এসে নিয়ে যায়, চালান যায় কলকাতায়। এছাড়া পূবদুয়ারি ঘরের বারান্দাটাকে একটু বাড়িয়ে নিয়ে একটা পড়াশুনোর আয়োজন করেছেন। রোদ বৃষ্টি না থাকলে পড়াশোনাটা চলে নিছক গাছের ছায়ায়। ছাত্র নয়, এবার শুধু ছাত্রী। ছাত্রী সংখ্যা খুব বেশি নয়, 10-12টি। ছাত্রী সংখ্যা খুব বেশি না হওয়ার কারণও আছে। প্রাইমারি স্কুল খোলা হয়েছে সোনারগাঁয়ে। সরকারি ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ ন্যায়রত্নকে শিক্ষকতা করতে আমন্ত্রণ জানিয়েছিলেন। পণ্ডিতই স্বীকৃত হননি। না, পরের চাকুরি তিনি করবেন না। অধ্যাপনা তার কৌলিক বৃত্তি। পূর্বপুরুষের বৃত্তিকে তিনি ত্যাগ করবেন না, কিন্তু চাকরি আর নয়। প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়ে অধিকাংশ মেয়েই আর পড়াশুনো করতে পারে না। আগেকার কালে অল্প বয়সে তাদের বিবাহ হয়ে যেত। কৈশোরে পা দিয়েই মা সরস্বতীর কাছে বিদায় নিয়ে সংসারের জাঁতাকলে পড়ে যেত। এখন মেয়েদের বিবাহের বয়স গড়পড়তা বেড়ে গেছে, অথচ এই প্রাইমারি স্কুল ছাড়া গ্রামে মেয়েদের শিক্ষার আর কোনো ব্যবস্থাই নেই। নিকটতম হাই স্কুল গ্রাম থেকে 7 মাইল দূরে। ছেলেরা অধিকাংশই সাইকেলে চেপে পড়তে যায়। মেয়েদের পক্ষে অতটা দূরে গিয়ে মা সরস্বতীর আরাধনা করা সম্ভবপর হয়ে ওঠে না। তারা পণ্ডিতের স্কুলে পড়তে আসে। স্কুল ঠিক এটাকে বলা চলে না। এখানে একটি মাত্র শ্রেণী এবং একজন মাত্র শিক্ষক, অথচ ছাত্রীরা বিভিন্ন বয়সের, বিভিন্ন পর্যায়ের। তাই বলে পাঠশালাও একে বলা চলে না, কারণ পাঠশালা আর প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়েই এখানে মেয়েরা পড়তে আসে। 15-16 বছরের মেয়েরাও আসে, খুকুও এসে বসে, এমনকি মিত্রদের একটি বিধবা বধূও এসে বসে। পণ্ডিতের অধ্যাপন পদ্ধতিটাও বিচিত্র। ছাত্রীর অভিভাবককে তিনি প্রথমেই স্পষ্ট ভাষায় বলে দেন, কন্যাকে যদি স্কুল ফাইনাল অথবা হায়ার সেকেন্ডারি পাশ করাবার ইচ্ছা থাকে, ভবিষ্যতে তাকে দিয়ে যদি উপার্জন করানোর বাসনা থাকে, তবে আমার এই নব্য চতুষ্পাঠীতে প্রেরণ করবেন না, স্কুলে ভর্তি করুন। আমি নিজ বুদ্ধি বিবেচনা মতো এখানে পাঠ্যক্রম রচনা করি। ইংরাজি, অঙ্ক, বাংলা এবং সংস্কৃত শেখাই। এছাড়া আছে গার্হস্থ্য বিজ্ঞান, শিশুমঙ্গল, প্রসূতি পরিচর্যা, অল্প ইতিহাস, সামান্য ভূগোল এবং দর্শনের মূল সূত্রগুলি। সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সামান্য কিছু পরিচয়ও মৌখিক জানাই। ছাত্রীর অভিভাবক হয়তো সবিস্ময়ে প্রশ্ন করেন, তা মাইনেপত্র কীরকম? কপর্দক মাত্র নয়, ছাত্রীকে কিছু কাগজ পেন্সিল কিনে দেবেন। কোনো পাঠ্যপুস্তক ক্রয় করার প্রয়োজন নাই, সে দায়িত্ব আমার। তবে ইচ্ছা অনুসারে আপনি এই নব্য চতুষ্পাঠীতে কিছু গ্রন্থ দান করতে পারেন, ভবিষ্যৎ ছাত্রীদের জন্য। ব্যুৎপত্তিগত অর্থটা মেলে না, আবিধানিক অর্থেও অসঙ্গতি। তবু ন্যায়রত্ন কি জানি কেন এটাকে তার নবপর্যায়ের চতুষ্পাঠী বলেই মনে করেন। ছাত্রীর অভিভাবকদের কাছে কিছুমাত্র চান না, কিন্তু ছাত্রীকে অত সহজে রেহাই দেন না তিনি। ছাত্রীকে একটি প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর দিতে হয়, এমন কিছু ভীষ্মের প্রতিজ্ঞা নয়। যেমন ধরা যাক, প্রথম প্রতিজ্ঞা, নিজ সন্তান ভিন্ন অন্তত 3টি নিরক্ষরকে বিনা পারিশ্রমিকে আমার জীবদ্দশায় স্বাক্ষর করাইয়া দিব, কিংবা দিনান্তে যে কোনো অবস্থায় অন্তত একবার কোনো মন্ত্র উচ্চারণ করিয়া আত্মশুদ্ধি করিবার প্রয়াস পাইব, অথবা সজ্ঞানে মিথ্যার আশ্রয় লইব না। অবশ্য এই প্রতিজ্ঞা ছাত্রী বাকি জীবনে মেনে চলবে কিনা তা পণ্ডিত দেখতে যাবেন না, সেটা ছাত্রীর কথার উপর নির্ভর করবে। এই অদ্ভুত ব্যবস্থায় সকলেই অবাক হয়। গ্রামের মাতব্বর শ্রেণীর কেউ কেউ এসে পণ্ডিতকে সুপরামর্শ দিতে কার্পণ্য করেননি। ন্যায়রত্ন মশাই, এতে আপনার চলবে কি করে? আপনি নগদ কিছু নিন না। ন্যায়রত্ন বলেন, কি প্রয়োজন? আমার সংসার যাত্রা তো নির্বাহ হয়ে যাচ্ছে। মাতব্বর বলেন, এ একটা কথা হলো?
আপনাকে পারিশ্রমিক কিছু নিতে হবে। এবার পণ্ডিত হাত দুটি জোর করে বলেন, ও অনুরোধ করবেন না। এতদিন বিদ্যা বিক্রয় করেছি, তাই আমার সাধনা নিষ্ফল হয়ে গেছে। এবার আমাকে একবার শেষ চেষ্টা করতে দিন। বিক্রয় নয়, বিদ্যা দান করব এবার। দেখি তাতে কিছু ফলদয় হয় কিনা। কিন্তু শুধু ছাত্রী কেন, ছাত্রও নিন তাহলে। না, পুরুষ মানুষকে ব্যবহারিক জীবনে উপার্জনক্ষম হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে অবিদ্যার উপাসনা না করলে অর্থোপার্জন সম্ভবপর নয়। আমার উদ্দেশ্য অর্থ লাভ নয়, অমৃত লাভ। বিদ্যায়ামৃতম স্নুতে। তাই আমার প্রচেষ্টা শুধুমাত্র ছাত্রীদের ভিতর সীমিত রাখতে ইচ্ছুক। এমনকি যে সকল ছাত্রী উপার্জনক্ষম হতে চায় তাদের আমি গ্রহণ করি না। আমি শুধুমাত্র সেই সব ছাত্রীকেই আমার নব্য চতুষ্পাঠীতে স্থান দিতে চাই যারা শুধু মা হবে, সংসার করবে, ভবিষ্যৎ জাতিকে গঠন করবে। বঙ্গদেশের জনসংখ্যার অর্ধেকের উপর স্ত্রীলোক এবং তার 90% জীবন সংসারের অনর প্রাচীরে সীমাবদ্ধ। আমাদের জীবন তো শেষ হয়ে গেল। আগামী যুগের বঙ্গবাসীর জীবন নিয়ন্ত্রণ করবে এই আগামী দিনের জননীরাই। আমার সাধনা শুধুমাত্র তাদের নিয়ে। কেউ কেউ হয়তো তা সত্ত্বেও প্রশ্ন তোলে, কিন্তু আপনি একাই 10-12টি ছাত্রী নিয়ে জাতির ভবিষ্যতে কি অবদান রেখে যাবেন? কিছুই নয়। আমি শুধুমাত্র একটি আদর্শকে, একটি সৎ চিন্তাধারাকে বাঁচিয়ে রাখতে চাই। তার চেয়ে আপনার পরিকল্পনার কথা সরকারকে বলুন না। এখন তো জাতীয় সরকার, একটা আন্দোলন গড়ে তুলুন। পণ্ডিত আবার হাত দুটি জোর করে বলেন, ইচ্ছা হয় আপনারা সে আন্দোলন করুন। আন্দোলনে আমার আস্থা নেই। আমি প্রাচীনপন্থী। আপনাদের ওই ঝান্ডা, শোভাযাত্রা, বক্তৃতা ইত্যাদিতেও আমি বিশ্বাসী নই। আমাকে নিজ গৃহকোণে শুধুমাত্র ওই একটি আদর্শের প্রদীপশিখা জ্বালিয়ে রাখতে দিন আপনারা। নব্যপন্থী হয়তো তা সত্ত্বেও প্রতিবাদ করে। কি বলছেন আপনি? আন্দোলন ছাড়া কোনো ভালো কাজ হয় এই ডেমোক্রেসির যুগে? পণ্ডিত আবার হাত দুটি জোর করে প্রতিবাদ করেন। পূর্বেই বলেছি, আমি প্রাচীনপন্থী। সাম্যে আমার আস্থা আছে, কিন্তু সীমিত ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ধন বন্টনের ক্ষেত্রে। কিন্তু ওই পর্যন্তই। জীবনের সকল ক্ষেত্রে আমি সাম্যবাদী নই। জ্ঞানের রাজ্যে আমি গণতান্ত্রিক আন্দোলনকে অনুমোদন করি না। জ্ঞান বিতরণের রাষ্ট্রিক ব্যবস্থাপনা কি হবে সে বিষয়ে সহস্র কণ্ঠের চিৎকারের অপেক্ষা একজন বিদ্যাসাগর, একজন স্যার গুরুদাস অথবা একজন আশুতোষ মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরকে আমি বড় বলে মনে করি। অদ্ভুত যুক্তিবৃদ্ধের। খুকু এখন অনেক বড় হয়ে গেছে। না, খুকু আর সে নয়। বেনি দোলানো 9-10 বৎসরের মেয়েটিকে গ্রামের সকলে এখন সবিতা নামে ডাকে। স্বর্গগতা পত্নীর খাতিরেই বোধ করি প্রশান্ত পণ্ডিত এই একটি ব্যাকরণের অশুদ্ধিকে স্বীকার করে নিয়েছেন জীবনে। স্বয়ং যুধিষ্ঠির যদি ইতিগজকে মেনে নিতে পারেন, তবে প্রশান্ত পণ্ডিতই বা কেন পারবেন না ওটুকু মেনে নিতে? সবিতাও পণ্ডিতের ওই নব্য চতুষ্পাঠীর ছাত্রী। কলকাতা থেকে পালিয়ে এসে ভালোই করেছিলেন ন্যায়রত্ন। আর কিছু নয়, গ্রামের মুক্ত বাতাসে প্রাণ ভরে খুকু নিঃশ্বাস নিয়ে বেঁচেছে। সোনার গাঁবাসী অত অকরুণ নয়, অত উদাসীন নয়। তারা এই মাহারা মেয়েটিকে কাছে টেনে নিয়েছে। এ বাড়ির বউ তার চুলের জট ছাড়িয়ে দেয়, ও বাড়ির বউ তাকে রান্না শেখায়, সে বাড়ির মেয়ে তাকে শাড়ি পরানো শেখায়। প্রাণচঞ্চল মেয়েটি সমস্ত দিন এ বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া করে বেড়ায়। নুন দিয়ে কচি আম চাকতে চাকতে সে হিজল গাছের গায়ে ঠেস দিয়ে কাঠবিড়ালিদের ছোটাছুটি দেখে। বাপের সঙ্গে হাতে হাতে বাগানে কাজ করে, বাসন মেজে আনে পুকুর থেকে, ছোট ঘড়ায় করে জল ভরে আনে। ঘর দোর রোজ ঝাঁট দেয়। মাঝে মাঝে বিছানার চাদর, বালিশের ওয়াড়, জামা কাপড় খাড় দিয়ে কাচতে বসে। কে বলবে 9-10 বছরের মেয়ে? তার সবচেয়ে ভালো লাগে হিজল দিঘির জলে উবুর হয়ে কলসিটা বুকের তলায় নিয়ে চুপচাপ ভেসে থাকতে। দিঘিতে পুরুষ এবং নারীর পৃথক ঘাট। দিঘির জলে নুয়ে পড়া একটা খেজুর গাছের ঝাঁকড়া মাথা থেকে ওরকলমি আর নালতে পাতার জঙ্গলে দুটি ঘাটের মাঝখানে চমৎকার একটা প্রাকৃতিক পর্দা তৈরি হয়েছে। মেয়েদের ঘাটটা উপাস থেকে দেখা যায় না। গাঁয়ের মেয়ে বউ নিশ্চিন্তে গা খুলে স্নান করে, সাবান মাখে। সবিতা একটা পিতলের ঘড়া তার বুকের তলায় নিয়ে পা ছুটতে ছুটতে অনেক গভীর জলে চলে যায়।
কায়েতগিন্নি হয়তো ধমক দিয়ে ওঠে। আরে পোড়ার মুখী, অত গভীর জলে যাসনি মা। ঘাটে বেটা ছেলেরা কেউ নেই, কলসি উল্টে গেলে ডুবে মরবি অনেক। সবিতা হাত পা ছোড়া বন্ধ রেখে মুখের জলটা কুলকুচি করে ছিটিয়ে দেয়। তারপর কায়েতগিন্নিকে ওখান থেকেই চিৎকার করে বলে, ঠাকমা, উচ্চারণ তোমার নির্ভুল হয় নাই। ও শব্দটা গহীর নয়, গভীর। গ পূর্বক ভি ধাতুর। মিত্তির বাড়ির নবউ ঘাটে বসে পায়ে ঝামা ঘষছিল। সে খিলখিল করে হেসে ওঠে, বলে, মরণ, মেয়ের রঙ্গ দেখো, ঠিক পণ্ডিত মশাই নকল করছে। সবিতা অস্বীকার করে না, আবার হাত পা ছুটতে ছুটতে বলে, বাপ কো বেটি সেপাই কি ঘড়ি, কুছ নেহি তো থোড়ি থোড়ি। মোটামুটি রান্না শিখে নিয়েছে। পণ্ডিত মশাইকে আর উপুর হয়ে উনানের ধারে বসতে হয় না। সবিতাই এখন সে দায়িত্ব নিয়েছে। বাড়িতে গরু আছে। গো সেবার দায়িত্বটা খুকুর। দুধ দুয়ে আনে নিজের হাতে। দিনে 2-2.5 সের দুধ দেয়। জাল দিয়ে কখনো ঘন করে, কখনো বা লেবু দিয়ে কাটিয়ে ছানা করে। ডাক্তারদা বলেছেন বাবাকে রোজ একটু করে ছানা দিতে। মাছ মাংস তো উনি খাবেন না, ছানাটাই তাই খাওয়া দরকার। দই জমানোর কায়দাটা ঘোষপিসির কাছ থেকে ভালো করে শিখে নিতে হবে। ঘোষপিসির হাতে দইটা অদ্ভুতভাবে জমে। সেটা ঘোষপিসির কোনো বিশেষ জাতের দম্বলের জন্য, না অমি রাখার কায়দায়, অথবা কোনো তুকতাক, ঠিক জানে না সবিতা। তবে পটিয়ে পাটিয়ে ঘোষপিসির কাছ থেকে কায়দাটা সে শিখে নেবে। যতীন কাকুর দেওয়া সেই কাঠের পুতুলটা আর খুঁজে পাওয়া যাবে না। কবে কেমন করে সেটা হারিয়ে গেছে খুকু জানে না। যেমন জানে না কবে কেমন করে সে ওই পুতুল খেলার যুগটা পার হয়ে এলো। গোটা সংসারটাই যে এখন ওর পুতুলের সংসার। কাঠের পুতুল দিয়ে আর কী হবে? এখন সে রীতিমতো একটা জ্যান্ত পুতুল পেয়েছে। যতীন কাকুর দেওয়া সেই কাঠের পুতুলটার মতোই এই জ্যান্ত পুতুলটা নিতান্ত অসহায়। খেতে দিলে খায়, শুতে দিলে ঘুমোয় না। কাঠের পুতুলের মতো চুপচাপ পড়ে থাকতে জানে না। খুকু লক্ষ্য করে দেখেছে মধ্যরাত্রে ওর জ্যান্ত পুতুলটা চৌকির উপরে উঠে বসে আপন মনে বিড়বিড় করে কি যেন বকে যায়। তা হোক, মানুষটা পুতুলের মতোই অসহায়। কপালের ওপর চশমাটা তুলে সারা বাড়ি চশমা খুঁজে বেড়ায়। খাবার সামনে ধরে দিয়ে এলেও খেতে ভুলে যায়। বসে থেকে খুকুকে দেখে নিতে হয় বাবা খেলো কি না। অনেক অনেক দিন পরে বেদনার সমুদ্র মন্থন করে প্রশান্ত পণ্ডিত আজ এই জীবনের সায়ান্নে অমৃতের সন্ধান পেয়েছেন। এইটুকুই চেয়েছিলেন তিনি। ছোট একটা ঘর, নিজের হাতে গড়া বাগান, কয়েকটি অনুসন্ধিৎসু একনিষ্ঠ পড়ুয়া আর তার খুকুর নিরাপত্তা, ব্যাস, আর কিছু নয়। সবই এখানে এসে পেয়েছেন। মন তার কানায় কানায় ভরে গেছে। এখানে এই পিতৃপুরুষের ভিটেতেই যদি শেষ নিঃশ্বাস ফেলতে পারেন, তবে আর কোনো ক্ষেত থাকবে না তার। এই ভদ্রাসনেই একদিন তারক ব্রহ্ম স্মরণ করেছিলেন গদাধর তর্করত্ন, করেছিলেন সুদর্শন তর্ক পঞ্চানন। এই তো তার কাশী, এই তো তার বৃন্দাবন। একটু দুঃখ হয় প্রতিমার জন্য। আহা, সে বেচারি এই শান্তিরাজ্যের সন্ধান পেল না। না পাক, সে গেছে, বেশ গেছে। না, কোনো অনুশোচনা রাখবেন না পণ্ডিত তার মনের কোণে। শুধু শেষ নিঃশ্বাস ফেলার আগে যদি ওই মা হারা এক ফোঁটা মেয়েটাকে কোনো সুপাত্রের হাতে দিয়ে যেতে পারেন, তাহলে তার আর কোনো বাসনা অচরিতার্থ থাকবে না। কিন্তু তা কি হবে? প্রশান্ত পণ্ডিত নিতান্তই টুলো পণ্ডিত, কিন্তু কোনো কোনো বিষয়ে তার চিন্তাধারা রীতিমতো প্রগতিশীল। মুখে তিনি বলেন যে তিনি প্রাচীনপন্থী, কিন্তু সেটা ঠিক নয়। তাঁর চরিত্রে এদিক থেকে অদ্ভুত একটা বৈপরীত্য আছে। তাতে অবশ্য বিস্মিত হবার কিছু নেই। মদনমোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইও তো টুলো পণ্ডিত ছিলেন। তাঁদের চরিত্রেও ওই আপাত বৈপরীত্য লক্ষ্য করা গেছে। প্রশান্ত পণ্ডিত বাল্যবিবাহের বিরোধী। মামনির বিবাহের কথা তাই তিনি এখন চিন্তা করেন না। এই প্রগতিশীল চিন্তাধারা না থাকলে তিনি তার পাঠ্যক্রমের মধ্যে সমাজবিজ্ঞান অথবা রাষ্ট্রনীতিকে অন্তর্ভুক্ত করতেন না নিশ্চয়ই। তিনি বলতেন পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞানের মতো এই দুটিকে বাদ দিয়ে গ্রামের মেয়েদের জীবন স্বচ্ছন্দে চলে যেতে পারত।
কিন্তু তোমাদের স্বাধীন ভারতবর্ষ যে আবার প্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়েছে নির্বাচনের অধিকার। মোট কথা পণ্ডিত এখন সুখী। না, ভুল হলো, সুখী নয়, তিনি আনন্দময়। কলকাতা শহরটাকে একদিন ত্যাগ করে এসেছিলেন ভারাক্রান্ত হৃদয়ে। একটা প্রচণ্ড বেদনাকে অন্তরে বহন করেই যে সেদিন গ্রামের পথে রওনা হয়েছিলেন, একথা অনস্বীকার্য। বলা চলে গ্রাম বাংলার আকর্ষণে নয়, নাগরিক জীবনের বিকর্ষণেই কেন্দ্রাতিক বেগে ওই পাপচক্র থেকে ছুটে বেরিয়ে এসেছিলেন সেদিন। সে বেদনাও আত্মনেপদী ধাতুতে গড়া নয়, তাও পরশময়ীপদী। নিজের অপমানের জন্য ততটা বেদনাহত হননি যতটা হয়েছিলেন তার আন্তরিক প্রার্থনা মন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ায়। কি করেছেন এতদিন? অতগুলো ছাত্রকে শুধু পরীক্ষা সমুদ্রই পার করিয়েছেন, একটাকেও মানুষ গড়ে তুলতে পারেননি। সেদিন ক্লাসের একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলেনি, পণ্ডিত মশাই আমাদের পিতৃস্থানীয়, তাকে নিয়ে এভাবে ব্যঙ্গ করা অশোভন, অনুচিত, পাপ। হেডমাস্টার মশাই, অক্ষয়বাবু, চন্দ্রবাবু এরা সকলেই উচ্চশিক্ষিত, ভদ্র, এরা সকলেই জাতি গঠনের পবিত্র দায় মাথা পেতে নিয়েছেন। পণ্ডিতের সমস্যাটাকে মানবিক বোধ দিয়ে কেউই দেখলেন না। সহানুভূতি নয়, সহৃদয়তা নয়, শুধু ব্যঙ্গ করেই কর্তব্য শেষ করলেন। তা হোক, তবু সর্বান্তকরণে তিনি ওদের মার্জনা করে চলে এসেছিলেন। মনে আছে কালীঘাট স্টেশনে মামুনির হাত ধরে যেদিন ট্রেনে চেপে বসেছিলেন, সেদিনটার কথা। গাড়ি যখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল, তখন শহর কলকাতার উদ্দেশ্যে তিনি আন্তরিক প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন। যদিহ ঘোরং যদিহ ক্রূঢ়ং যদিহ পানং তচ্ছান্তং তচ্ছেবং সর্বমেব সমন্তু নঃ। বলেছিলেন, পৃথিবীর সমস্ত পাপ তাপ ক্লেশ ক্লেদ অন্যায় অকল্যাণ নিঃশেষে বিদূরিত হয়ে যাক, জগতে অখণ্ড শান্তি অবিমিশ্র কল্যাণ এবং অমলিন আনন্দ চিরবিরাজ করুক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। খুকু এসে খবর দিল, বাবা, ডাক্তারদা এসছেন। শ্বেতাশ্ব তরোপনিষদ গ্রন্থখানা সরিয়ে রেখে বৃদ্ধ ন্যায়রত্ন উঠে দাঁড়ান। খড়মজোড়া পায়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন দাওয়ায়। অন্ধকার থেকে আলোতে এসে চোখ দুটো একটু ধাঁ দিয়ে যায়। চশমাটা কপালে তুলে দেখেন ডাক্তার নবজীবন সান্যাল দাঁড়িয়ে আছে। এসো এসো ডাক্তার, বসো। ওরে মামুনি, তোর ডাক্তারদার জন্য একটা কাষ্ঠাসন দিয়ে যা। কাষ্ঠাসনের আবশ্যক নেই পণ্ডিত মশাই, আমি এই মাদুরেই বসছি। না না, ওতে তোমার অসুবিধে হবে। তোমার ওই পোশাক এবং প্রকার আসনের উপযুক্ত নয়, অথবা বলা যায় এ আসন ওই বিজাতীয় পোশাকের উপযুক্ত নয়। ডাক্তার জুতোর ফিতে খুলতে খুলতে হেসে বলে, পণ্ডিত মশাই, আমি কিন্তু পাত্রাধার তৈল অথবা তৈলাধার পাত্র এ সমস্যা সমাধানের জন্য আদৌ আসিনি। হা হা করে অট্টহাস্য করেন পণ্ডিত। ডাক্তারের কথাগুলো বেশ। ইতিমধ্যে খুকু একটা বেতের মোড়া রেখে যায়। ডাক্তার জুতো খুলে দাওয়ায় উঠে আসে। পণ্ডিত মাদুরেই বসেছিলেন। ডাক্তার মোড়াটাকে একপাশে সরিয়ে মাদুরেই অপর প্রান্তে এসে পা মুড়ে বসে পড়ে। বলে, ডাক্তারখানা থেকে সোজা আসছি, তাই এই প্যান্ট শার্ট, না হলে আপনার কাছে ভারতীয় পোশাক পরেই আসতাম। পণ্ডিত বলেন, তাতে কি, পোশাকটা লজ্জা নিবারণের জন্য, এবং সেটা বৃত্তি অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। বিশেষ তোমাকে সাইকেলে চেপে গ্রামান্তরে যেতে হয়, ধুতি পাঞ্জাবি সাইকেল আরোহীর উপযুক্ত পোশাক নহে। ডাক্তার বলে, আপনার এই মডার্ন আউটলুক আছে বলেই আপনাকে এত ভালো লাগে। পণ্ডিত হেসে বলেন, কিন্তু এবার যে কথাটা বলবো সেটা তোমার ভালো লাগবে না। কি কথা? বিদেশি পোশাকটাকে অনুমোদন করেছি আমি, কিন্তু তোমার বিদেশি শব্দ প্রয়োগটাকে আমি অনুমোদন করছি না। মডার্ন আউটলুক শব্দগুলির পরিবর্তে তুমি অনায়াসে আধুনিক দৃষ্টিভঙ্গি বলতে পারো। ডাক্তার ঘাড় নেড়ে বলে, ঠিক কথা, বাংলা বাক্যালাপে অহেতুকি ইংরেজি শব্দের প্রয়োগ অবাঞ্ছনীয়। যাক, কাজের কথাটা প্রথমেই বলিনি। আমার স্ত্রী অনন্ত চতুর্দশী ব্রত করেছেন। উদ্দেশ্যটা অত্যন্ত স্বার্থপরের মতো, অর্থাৎ আমাকে হাত পুড়িয়ে বৃদ্ধ বয়সে রান্না করে খেতে হবে, অনেকটাই আপনারই মতো। তা সে যাই হোক,
ব্রত অন্তে তিনি একজন সৎ ব্রাহ্মণকে সেবা করতে চান। ব্রাহ্মণ ভোজনের দায়িত্বটা অত্যন্ত গুরুতর, সেটি আপনাকে নিতে হবে। পণ্ডিত হেসে বলেন, গুরু বিশেষণটা কার গুণবাচক, দায়িত্বের না ভোজনের? ডাক্তার হেসে বলেন, সেটা আমার জানার কথা নয়, আমি দূত মাত্র। আমি ভেবে দেখলাম এই সূত্রে একদিন আমার কোয়ার্টার্সে মানে আবাসে আপনার পদধূলি পড়তে পারে। এ গ্রামে আপনার চেয়ে নিষ্ঠাবান সদ্ব্রাহ্মণ। ন্যায়রত্ন দুহাতে নিজের কান চাপা দিয়ে বলেন, অমন কথা বলো না ডাক্তার, এখনো শিরোমণি মশাই, ন্যায়াধীশ মশাই জীবিত। তারা আমার শ্রদ্ধা সম্পদ, বয়োজ্যেষ্ঠ, গুরুস্থানীয়। ডাক্তার হাত দুটি জোর করে বলে, অন্য কেউ হলে তর্ক করতাম না, কিন্তু আপনার আধুনিক দৃষ্টিভঙ্গির কথা জানা থাকায় একটু তর্ক করব। আপনি মীমাংসা করে আমার ভ্রম প্রতিপন্ন করুন। পণ্ডিত হেসে বললেন, করো তর্ক। আমার বক্তব্য, আমি অথবা আমার স্ত্রী কাকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে মনে করি এটা আমাদের দুজনের ব্যক্তিগত রুচির ব্যাপার। সে বিচারে আপনার মতামত বাহুল্য। বাসুদেবের দাদা ছিলেন বলরাম, গুরুও ছিলেন সন্দীপন পাঠশালার গুরুমশাই। আপনি তাহলে বাসুদেবের উপাসনা করেন কেন, তার শ্রদ্ধা সম্পদ গুরুস্থানীয়দের ছেড়ে? পণ্ডিত স্মিত হেসে বলেন, তোমাকেও একটা উপাধি দান করা প্রয়োজন হয়ে পড়েছে, ডাক্তার নবজীবন তর্কচঞ্চু। বেশ, কি বলছিলে বলো? আপনি জানেন আমরা নৈকস্যকুলীন। আমার স্ত্রী নিরামিষ আহার করেন, প্রত্যহ জপান্নিকও করে থাকেন, তিনি মন্ত্রদীক্ষাও নিয়েছেন। এখন বলুন, আপনার জন্য কি সপাক আয়োজন করতে হবে? না না না, এ কি কথা! তোমার স্ত্রী আমার মায়ের মতো, তাঁর স্বহস্তে পাক করা অন্নগ্রহণে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। মাছ মাংস পেঁয়াজ রসুন আপনি খান না জানি, আমাদের বাড়িতে ওসব আসেও না। আমার স্ত্রীও ওসব খান না। আর কোনো বাধা নিষেধ আছে? আমি ইষ্টদেবতাকে সমর্পণ করেছি, ওটা বাদ। উত্তম উত্তম। ডাক্তার উঠে পড়লেন। হঠাৎ কি ভেবে বললেন, একটা কথা পণ্ডিত মশাই, দীর্ঘদিন পূর্বে আপনি কি জন্য গ্রাম ত্যাগ করেছিলেন তা আমি শুনেছি, কিন্তু আপনি আবার গ্রামে ফিরে এসেছিলেন কেন সেটা আমি জানি না। পণ্ডিত ম্লান হেসে বলেন, কলকাতা আমার সহ্য হলো না ডাক্তার। একদিন তোমাকে সবিস্তারে সমস্ত ঘটনা বলবো। আমাদের দিন তো সমাপ্ত হয়ে এলো। দেখো, তোমরা যদি মানুষের দৃষ্টিভঙ্গিটা কিছু পরিবর্তন করতে পারো। আমি কলকাতা ত্যাগ করেছিলাম অত্যন্ত রূঢ় আঘাতে, নিদারুণ অপমান এবং দৈহিক পীড়ন সহ্য করে। দৈহিক পীড়ন? হ্যাঁ ডাক্তার, মুষ্টাঘাতে আমার এক দন্ত স্থানাঞ্চ্যুত হয়েছিল, আমার শিখা সমূলে উৎপাটিত হয়েছিল। ডাক্তার অনেকক্ষণ কোনো জবাব দেয় না, তারপর বলে, কি হয়েছিল বলুন তো? আজ নয় ডাক্তার, অন্য একদিন বলবো। আপনি কি তাদের ক্ষমা করে এসেছিলেন? হ্যাঁ, সর্বান্তকরণে। আবার কিছুটা চুপচাপ। পণ্ডিতই আবার বললেন, দেখো ডাক্তার, প্রত্যেকটি মানুষের জীবনে তার ব্যক্তিগত সমস্যা আছে। আমরা আমাদের পূর্ব নির্ধারিত সামাজিক বোধের সংস্কারে তার যথোচিত বিচার করি না, বা ভ্রান্তিপূর্ণ বিচার করি। চোর কেন চৌর্য কার্যে প্রবৃত্ত হয়, নারী কেন পতিতাবৃত্তি অবলম্বনে বাধ্য হন, তা আমরা বিচার করতে চাই না। তস্কর এবং পতিতাকে ঘৃণা করি, তার শাস্তি বিধানের ব্যবস্থা করেই আমরা সামাজিক কর্তব্য সমাপন করি। আমার জীবনে আমি একটা ভ্রষ্টা বন্ধা রমণীকে জেনেছিলাম, কিন্তু তাকে তো কই ঘৃণা করতে পারি নাই। সমাজে সে অবহেলিতা, তবু তার অন্তরাত্মার ক্রন্দন আমি আমার অন্তরে অনুভব করেছিলাম। যা আমরা চর্মচক্ষে দেখি শুধু সেইটুকুই সত্য নয়, সত্য তদপেক্ষা ব্যাপক, তদপেক্ষা বৃহৎ, এবং সেই সত্যের জয় অবধারিত। ডাক্তার বলে, কিন্তু মনে হচ্ছে আপনার ক্ষেত্রে অসত্যেরই জয় হয়েছিল। না, আমি সাময়িকভাবে আহত হয়েছিলাম। সত্য সূর্যের মতো, মেঘালোকে সে সাময়িকভাবে আচ্ছাদিত হলেও তার মেঘমুক্তি অনস্বীকার্য। ডাক্তার বলে, অর্থাৎ আপনি বিশ্বাস করেন সত্যমেব জয়তে? পণ্ডিত মৃদু হাসলেন। এ হাসিকে ডাক্তার চেনে। বলে,
মনে হচ্ছে আপনার কিছু আপত্তি আছে। তা আছে। বলেন কি, এই সত্যমেব জয়তে উদ্ধৃতিটায়? ঠিক তাই। এটা কিন্তু আমাদের জাতীয় সরকারের প্রতীকবাণী। আমি জ্ঞাত আছি। আপনার আপত্তিটা কোথায়? আপত্তিটা বৈয়াকরণিক দৃষ্টিভঙ্গি থেকে। এই উদ্ধৃতিটা একটা শ্লোকের একটি চরণের ভগ্নাংশ। পূর্ণ চরণটা হচ্ছে সত্যমেভ জয়াত নানৃতম, অথবা পাঠান্তরে সত্যমেভ জয়তে নানৃতম। আমার প্রথম আপত্তি এই দ্বিবিধ পাঠের ভিতর আত্মনেপদী রূপটি চয়নে। সত্য স্বীয় মহিমায় জয়যুক্ত হয় এই কথার ভিতর কি লুক্কায়িত আছে একটি মনোভাব। সুতরাং সত্যকে জয়যুক্ত করায় আমাদের সচেষ্ট হইতে হইবে না। জয়তী পাঠে এ ভ্রান্তির অবকাশ নাই। দ্বিতীয়ত, নানৃতম শব্দটাকে ত্যাগ করা হলো কোন মনোভাব থেকে? অসত্য যে জয়যুক্ত হতে পারে না, এই কথাটা স্বীকার করার দ্বিধা কোথায়? নাকি ওটা অনুক্ত আছে শুধুমাত্র অনুচ্চ কণ্ঠে ইতিগজের মতো বলতে, অনৃতমেব? ডাক্তার উঠে পড়ে বলে, এবার আমার স্থান ত্যাগ করাই বোধহয় ভালো। পণ্ডিত হাসলেন। ডাক্তার বিদায় নিয়ে চলে গেল। এই ডাক্তার নবজীবন সান্যালকে সত্যিই স্নেহ করেন পণ্ডিত। অল্পদিন হল সেই গ্রামে এসেছে, সরকারি গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হয়ে। বছর 30 বয়স, প্রাণোচ্ছল যুবক, অটুট স্বাস্থ্য, আর সবচেয়ে বড় কথা, মনটা উদার। গ্রামের সকলেরই সে প্রিয় পাত্র হয়ে উঠেছে অল্প কয়েক মাসে। পাশ করে বের হবার পর এই তার প্রথম চাকরি। বছর কয়েক হলো বিবাহ করেছে, একটি পুত্র সন্তানও নাকি আছে তার। পণ্ডিত ওদের বাড়িতে কোনোদিন যাননি। সরকারি ডাক্তারখানা থেকে মামুনির জন্য ঔষধ আনতে গিয়ে ডাক্তারের সঙ্গে তার আলাপ। ডাক্তার অবশ্য অনেকবারই এসেছে তার ভিটায়। এতক্ষণ শুনছিলেন নারায়ণ সান্যালের পাষণ্ড পণ্ডিত। গল্প পড়ে শোনালাম আমি, সাগ্নিক। সম্পাদনায় গোর্কি, প্রচ্ছদ তনিমা। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।